हेलो स्टूडेंट वेलकम बैक माय यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा आज के तुम्हारे सामने क्लास 11 जो फिजिक्सर चैप्टार आज कार्य शक्ति तार 8 नम्बर पार्ट नहीं हाजिर हो। आजकेर भिडियो जेटा आलोचना करब सेटा स्थितिस्थापक और अस्थितिस्थापक संघर्ष। स्थितिस्थापक जिनिसटा कि अस्थितिस्थापक ব্যাপারটা कि এবং এই স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সেখানে তাদের বেগ বা ভরবেগ কি পরিবর্তন হয় এবং বিভিন্ন কেস টোটাল এই ব্যাপারে টোটাল যে কনসেপ্টটা আছে ফুল কনসেপ্ট ক্লিয়ার দেবো। মানে আজকে যে কনসেপ্টটা দেবো সেটা যদি তোমার ভিডিও দেখে নাও এটা বই আর পড়তে লাগবে না, তুমি সহজেই বুঝতে পারবে ব্যাপারটা। এটা খুব সহজই ব্যাপার আছে। ওকে, তাহলে ভিডিওটা তো খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো প্রথমটা দেখে না কি লিখেছে, তাহলে হেডিং তো হবে তোমার এটা যে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এই স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক সংঘর্ষ আলোচনা করার আগে আমরা ভরবেগ সংরক্ষণ সূত্রটা আলোচনা করি একটু। ভরবেগ সংরক্ষণ সূত্র এখানে লিখে দাও, ভরবেগ সংরক্ষণ সূত্র। ওকে, তাহলে ভরবেগ সংরক্ষণ সূত্রটা কি, তাহলে এটা আমরা লিখে ফেলি আগে, তারপরে ব্যাপারটা ক্লিয়ার করছি। তাহলে বাহ্যিক বলের অনুপস্থিতিতে কোনো সংঘর্ষে বস্তুসমূহের মোট ভরবেগ সংরক্ষিত থাকে। এবারে এই ব্যাপারটা একটু আলোচনা আমরা করে নিই। তাহলে কি বলছে ভরবেগ সংরক্ষণ সূত্র কি, যে বাহ্যিক বলের অনুপস্থিতি মানে বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করা, যদি বাইরে থেকে কোনো আমরা বল প্রয়োগ না করি মানে ডিস্টার্ব, বাইরে থেকে কোনো কিছু ডিস্টার্ব করা হবে না বস্তুটাকে, তাহলে এরকম যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে তাদের ভরবেগ কী হবে সংঘর্ষ পরেও তাদের ভরবেগ সংরক্ষিত থাকবে। এর ভরবেগ সংরক্ষিত থাকবে এটা মানে কি, মানে হচ্ছে ধরো দুটো বস্তু আছে, একটা বস্তু আছে, তাহলে এর ভর হচ্ছে ধরলাম m1, এর বেগ ধরলাম এই বরাবর u1, এর বেগ হচ্ছে এই বরাবর u2 এবং এর বেগ হচ্ছে কি m2। ওকে, এইটা এবারে এরা পরস্পর ধাক্কা খেলো, এবার আসলে ধাক্কা খাওয়ার পর তাহলে এই বস্তুটা আমার এই দিকে চলে গেল, m1 ভরের বেগ হলো v1, u1টা পরিবর্তিত বেগ হয়ে গেল কি v1, আর এই বস্তুটা ধরলাম এই দিক বরাবর গেল m2, এর বেগটা হলো কি v2। তাহলে এই অবস্থায় ভরবেগ কত হচ্ছে p1 = m1 u1 আর p2 = কি m2 u2। আর এখানে যদি আমি বলি p1 ড্যাশ, এর ক্ষেত্রে p1 ড্যাশ = হচ্ছে m1 v1 আর p2 ড্যাশ = বলতে পারি কি m2 v2। তাহলে এখানে কি বলা হচ্ছে, যদি দুটো বস্তু যে সে সংঘর্ষ করে তাদের সংঘর্ষ করার আগে গতিশীল দুটো বস্তুর সংঘর্ষ করার আগে মোট যে ভরবেগ হবে সংঘর্ষ করার পর মোট ভরবেগ কী থাকবে, ধ্রুবক থাকবে, অপরিবর্তনশীল হবে। তার মানে আমি যদি বলি এখান থেকে যে সংঘর্ষ করার আগে বস্তুর মোট ভরবেগ সংঘর্ষ করার আগে বস্তু দুটির মোট ভরবেগ সেটা কত হবে দেখুন, একটা p1 + p2, তার মানে কি m1 u1 + m2 u2 এইটা। এবং সংঘর্ষ করার পর বস্তু দুটির মোট ভরবেগ সেটা কি p1 ড্যাশ + p2 ড্যাশ = m1 v1 + m2 v2। তাহলে এইটা হচ্ছে কেস, এই কেসটা তার মানে হচ্ছে আমার দুটো বস্তু আসছে এসে সংঘর্ষ, যেমন দুটো বস্তু গতিশীল অবস্থায় আছে তাহলে এরও নির্দিষ্ট একটা ভরবেগ আছে, যেহেতু এরা গতিশীল আছে তাহলে তাহলে এই দুটোর সংঘর্ষ করার আগে মোট যে ভরবেগটা সেটা হচ্ছে কি m1 u1 + m2 u2। তাহলে এদের মোট ভরবেগ সংঘর্ষ করার পর এরা ছিটকে চলে গেল, তাহলে সংঘর্ষ করার আগে বেগের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এদের যে মোট যে ভরবেগ হবে সংঘর্ষ করার পর বস্তু দুটির মোট যে ভরবেগ হবে সেই ভরবেগটা আর আগের সংঘর্ষ করার আগে যে মোট ভরবেগ হবে পরস্পর সমান থাকবে।
এইটাই হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে ভরবেগ সংরক্ষণ সূত্রের ব্যাপারটা কি, তাহলে কোনো দুটো গতিশীল বস্তু যদি তাদের সংঘর্ষ করার আগে মোট যে ভরবেগ থাকবে, সংঘর্ষ করার পর সেই ভরবেগ মোট বস্তু দুটির ভরবেগ যদি সমান হয়ে যায় তাহলে বলা যায় বস্তু দুটির ভরবেগ সংরক্ষিত আছে। তাহলে এটাই হচ্ছে ভরবেগ সংরক্ষণ সূত্র। তাহলে এখান থেকে আমি বলতে পারি তাহলে অতএব m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে এইটা হচ্ছে কি ভরবেগ সংরক্ষণ সূত্র। তাহলে আবার বলে দিচ্ছি কি, দেখো বাহ্যিক বলের অনুপস্থিতি মানে এই সংঘর্ষে বাইরেতে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়, যদি না করি আমরা, তাহলে অনুপস্থিতিতে কোনো সংঘর্ষে বস্তুসমূহের দুটো তিনটে যেটা হোক যে কোনো বস্তুর মধ্যে মোট যে ভরবেগ হবে সেটা সংরক্ষিত থাকবে। অর্থাৎ সংঘর্ষ করার আগে যে মোট ভরবেগ হবে, সংঘর্ষ করার পর যে মোট ভরবেগ হবে সেটা পরস্পর সমান হবে। এটা হচ্ছে ভরবেগ সংরক্ষণ সূত্র। ওকে, তো আসলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট যেটা আলোচনা করো মেন যেটা, সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ কি, স্থিতিস্থাপক ব্যাপারটা কি সেটা আমরা আলোচনা করব। তাহলে নেক্সট হেডিং দাও স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। স্থিতিস্থাপক সংঘর্ষটা কি, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষটা কি, তাহলে বাহ্যিক বলের অনুপস্থিতি মানে এখানেও কোনো বাহ্যিক বল বা বাহ্যিক কোনো বাইরে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হবে না। তাহলে বাহ্যিক বলের অনুপস্থিতিতে যে সংঘর্ষে কোনো বস্তুসমূহের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, আগে ভরবেগ সংরক্ষিত বলেছিলাম, এখানে মোট গতিশক্তি যে সংরক্ষিত থাকে, তাহলে এই সংঘর্ষকে বলা হয় কি স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে মোট গতিশক্তি সংরক্ষিত মানে সংঘর্ষের আগে মোট গতিশক্তি, সংঘর্ষ করার পর মোট গতিশক্তি পরস্পর সমান হবে। এটা সূত্রটা লিখে ফেলি, তারপরে আমি এটা এক্সপ্লেন করব তোমাদের সামনে। তাহলে বলতে পারি কি বাহ্যিক বলের অনুপস্থিতিতে যে সংঘর্ষে বস্তুসমূহের কোনো বস্তুসমূহের বা বস্তুসমূহের বলতে পারি বস্তুসমূহের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে বা অপরিবর্তনশীল থাকে, সংরক্ষিত থাকে বা বলতে পারি কি প্যাকেটে অপরিবর্তনশীল থাকে, মানে আমার পরিবর্তন হবে না। তাহলে কি বললাম, বাহ্যিক বলের অনুপস্থিতিতে যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। ওকে, তাহলে পুরো ব্যাপারটা আরেকবার দেখে নিই। বাহ্যিক বলের অনুপস্থিতিতে যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে বা অপরিবর্তনশীল থাকে তাকে আমার স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। যেমন কি উদাহরণ ধাল নিয়ে যাক, তাহলে এই একটা বস্তু একই জিনিস, তাহলে এটা ইউ বেগে যাচ্ছে m1 ভর, এখানে হচ্ছে কি আমার ধরলাম m2 ভরের বস্তু u2 বেগে যাচ্ছে। তাহলে বস্তুটির বা আমি যদি নাম দিই এটা এ বস্তু এটা বি বস্তু, তাহলে বলতে এই সংঘর্ষের আগে এ এবং বি বস্তু দুটির মোট গতিশক্তি সেটা কী হবে, এখান থেকে এর গতিশক্তি কত হাফ অফ এম u1 স্কোয়ার, এর গতিশক্তি কত হাফ অফ এম u2 স্কোয়ার। ওকে, তাহলে মোট গতিশক্তি কত হবে দেখে নাও, তাহলে বলতে পারি কি হাফ অফ এম u1 স্কোয়ার প্লাস হাফ অফ এম u2 স্কোয়ার। এটা হচ্ছে সংঘর্ষ করার আগে মোট গতিশক্তি। এবার যখন এরা সংঘর্ষ করেছে তাহলে এদের বেগ পরিবর্তন হয়েছে, তাহলে এর বেগটা এদিকে হয়েছে, এটা হচ্ছে m1 v1, এটা হচ্ছে এ বস্তু, আর এই বস্তুটা ধরলাম এদিকে হচ্ছে v2 m2। তাহলে সংঘর্ষ করার আগে
এ বস্তুটার বেগ u1 থেকে v1 হয়েছে, আর বি বস্তুটার বেগ, এটা বি বস্তুকে বলি, বেগ u2 থেকে v2 হয়েছে। তা সংঘর্ষ করার পর মোট গতিশক্তি, তাহলে এর গতিশক্তি কত হয়েছে, হাফ অফ এম v1 স্কোয়ার, m1 v1 স্কোয়ার, আর এর গতিশক্তি কত হয়েছে, হাফ অফ m2 v2 স্কোয়ার। প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। এখানে আমি মেন হচ্ছে কি স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে বোঝাচ্ছে এখানে যে গতিশক্তির অপরিবর্তনশীল, মোট গতিশক্তি সংঘর্ষ করার আগে মোট গতিশক্তি যেটা হবে সংঘর্ষ করার পর মোট গতিশক্তি পরস্পর সমান হবে। যদি এরকম সমান হয় তবেই এই সংঘর্ষকে কী বলা হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ। যে স্থিতিস্থাপক সংঘর্ষ হতে গেলে যে সংঘর্ষ করার আগে মোট গতিশক্তি আর সংঘর্ষ করার পর মোট গতিশক্তি পরস্পর সমান হবে। ওকে, সেই জন্য দেখানো, তার সংঘর্ষ করার আগে মোট গতিশক্তি কত হয়েছে, হাফ অফ এম u1 স্কোয়ার প্লাস হাফ অফ এম u2 স্কোয়ার, আর সংঘর্ষ করার পর তাহলে বলতে পারি অতএব আবার সংঘর্ষ করার পর এ এবং বি বস্তু দুটির মোট গতিশক্তি সেটা কত হবে, হাফ অফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, সংঘর্ষ করার পর মোট গতিশক্তি পেয়েছি। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কী হবে, এই সংঘর্ষ করার আগে যে মোট গতিশক্তি ছিল সংঘর্ষ করার পর মোট গতিশক্তি পরস্পর সমান হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অতএব, তাহলে এখানে আমি মুছে দিচ্ছি, তাহলে এখানে বলতে পারি অতএব স্থিতিস্থাপক সংঘর্ষ অনুযায়ী সেটা কী হবে, যে হাফ অফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কোয়ার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার কি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষণ সূত্র। একে বলতে পারি আমরা গতিশক্তি সংরক্ষণ সূত্র বলতে পারি। এটা কখন হবে, যখন সংঘর্ষটা আমার স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষটা আরেকবার ক্লিয়ার করে দিই তোমাদের সামনে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ কি, যদি কোনো দুটো বস্তু গতিশীল অবস্থায়, আমি দুটো ধারায় এক্সাম্পল দেখাচ্ছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। যদি দুটো বস্তু গতিশীল অবস্থায় থাকে এবং তাদের যদি যে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না করি, বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে বস্তু দুটো সংঘর্ষ করার আগে যে মোট যে গতিশক্তি হবে, তোমরা হাফ অফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 u স্কোয়ার, মোট যে গতিশক্তি হবে সংঘর্ষ করার পর যে মোট বস্তুর গতিশক্তি হবে সেটা পরস্পর সমান হবে। তার মানে এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে যদি সমান হয় তাহলে এই সংঘর্ষকে বলা হয় কি স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ হতে গেলে অবশ্যই গতিশক্তি দুটোকে পরস্পর সমান হতে হবে। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট তোমার হেডিং দাও অস্থিতিস্থাপক সংঘর্ষ। জাস্ট এটার উল্টো হবে। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যেটা কন্ডিশন আছে তার অপোজিটটাই হবে কি অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। খুব সহজ, দেখো না, প্রত্যেকটার সঙ্গে লিঙ্ক আছে। তুমি যদি এই লিঙ্কটা যদি খুঁজে পেয়ে যাও, এইটা মনে রাখা খুব একটা কঠিন ব্যাপার হবে না কিন্তু। তাহলে দেখে নাও অস্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষটা কি, তাহলে বাহ্যিক বলের অনুপস্থিতি, অবশ্যই বাহ্যিক বলের অনুপস্থিতি হবে। তাহলে বাহ্যিক বলের অনুপস্থিতি যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি বিনাশ হয়, মানে কিছুটা শক্তি নষ্ট হবে, যে মোট গতিশক্তি সংরক্ষিত, অর্থাৎ আমরা বলতে পারি মোট গতিশক্তি সংরক্ষিত থাকে না, তাহলে সেই সংঘর্ষকে বলবো কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। আগে সংজ্ঞাটা লিখে ফেলি, তারপর তোমাদের আরও একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি আমি। তাহলে বলতে পারি বাহ্যিক বলের অনুপস্থিতিতে যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তির বিনাশ হয়
অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি যে বস্তুর মোট গতি শক্তি সংরক্ষিত থাকে না। অর্থাৎ বস্তুসমূহের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে না তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, তাহলে যে সংঘর্ষে বাহ্যিক বলের অনুপস্থিতি, অবশ্যই প্রত্যেকটাই বাহ্যিক বলের অনুপস্থিতি করতে হবে। বাহ্যিক বলের অনুপস্থিতি মানে দুটো বস্তু সংঘর্ষ করার আগে এর যা মোট গতিশক্তি হবে, এর যা গতিশক্তি, তাহলে মোট যে গতিশক্তি হবে সংঘর্ষ করার পর মোট গতিশক্তি পরস্পর সমান হবে না। স্থিতিস্থাপক ক্ষেত্রে কিছু সমান হয়েছিল, কিন্তু অস্থিতিস্থাপক ক্ষেত্রে সমান হবে না, মানে কিছুটা শক্তি নষ্ট হবে। ওকে, তাহলে এরকম সংঘর্ষকে বলো কি, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে আমি যদি বলতে পারি, তাহলে এই এটা কেমন হবে দেখে নাও, 1/2 m1 u1 স্কোয়ার প্লাস 1/2 m2 u2 স্কোয়ার নট ইকুয়াল টু 1/2 m1 v1 স্কোয়ার প্লাস 1/2 m2 v2 স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল হবে না। যদি ইকুয়াল হয়ে স্থিতিস্থাপক, যদি ইকুয়াল না হয় অস্থিতিস্থাপক। সিম্পল ব্যাপার আছে। তাহলে তিনটে সূত্র আজ আলোচনা করার প্রথমে ভরবেগ সংরক্ষণ সূত্র, সেটা কি সংঘর্ষ করা, ভালো করে ব্যাপারটা আরও শর্ট আউট করে নাও। কী বললাম, ভরবেগ সংরক্ষণ সূত্রটা কি, যে সংঘর্ষ করার আগে বস্তু দুটির মোট যে ভরবেগ হবে, সংঘর্ষ করার পর বস্তুর মোট ভরবেগ পরস্পর সমান হবে। তাহলে এটা আছে, তাহলে যদি সমান হয়ে যায় তাহলে ভরবেগ আমার সংরক্ষিত আছে, যদি না সমান হয় তো ভরবেগ সংরক্ষিত নেই আমার। নেক্সট হচ্ছে কি, স্থিতিস্থাপক সংঘর্ষটা কী ছিল, যে বাহ্যিক বলের অনুপস্থিতি অবশ্যই বাইরে কোনো ফোর্স অ্যাপ্লাই না করে যদি দুটো গতিশীল বস্তু সংঘর্ষ করার আগে মোট যে গতিশক্তি হবে, সেই গতিশক্তিটা সংঘর্ষ করার পর মোট গতিশক্তি বস্তুর হচ্ছে কি পরস্পর সমান হবে। আমি এটা বলছি না যে আলাদা করে, ধরলাম এই যে বস্তুটা বললাম, এর যে সংঘর্ষ করার আগে যে মোট যে গতিশক্তি ছিল, এর সংঘর্ষ করার পর যে গতিশক্তি পরস্পর সমান হবে, এইটা আমি বলছি না। বেগের পরিবর্তনের জন্য গতিশক্তির পরিবর্তন হতে পারে, কিন্তু যদি ওভারঅল টোটালটা নিয়ে নিই, এবি সংঘর্ষ করার আগে এবি দুটো যে বস্তু আছে তাদের যে মোট ভরবেগ হবে, সংঘর্ষ করার পরে এবি দুটোর বস্তুর মোট ভরবেগ পরস্পর সমান হবে এবং এদের গতিশক্তি পরস্পর সমান হবে। এইটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ কি, তাহলে সংঘর্ষ করার আগে মোট যে গতিশক্তি হবে এবং সংঘর্ষ করার পর যে মোট গতিশক্তি হয়, এটা পরস্পর সমান হবে না। তার মানে কিছুটা শক্তি বা কিছুটা গতিশক্তির বিনাশ ঘটবে বা নষ্ট হবে, এরকম সংঘর্ষকে বলা হয় কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট তোমরা হেডিং দাও যে দুটি বস্তু কণার একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। যে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষের পর প্রত্যেকটার বেগ কত হবে, সেই বেগগুলো আমরা নির্ণয় করব। ওকে, তো নেক্সট তোমরা হেডিং দাও দুটি বস্তু কণার একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। প্রথম আমরা স্থিতিস্থাপক সংঘর্ষটা নিয়ে আলোচনা করব, পরে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে তার ডেরিভেশনগুলো প্রমাণ করব। তাহলে তোমরা হেডিং দেবে কি, দুটি বস্তু কণার একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। একমাত্রিক মানে শুধু আমরা এখানে একটাই চলরাশি নেবো বা একটাই বেগ নেবো, এক্স ওয়াই জেড এই তিনটে ত্রিমাত্রিক নেবো না, যাতে আমরা সহজে এটা প্রমাণ করতে পারি। তাহলে এটা প্রমাণ করতে হলে আমরা চাইছি কি দুটো বস্তু থাকবে, ধরুন এই একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। তাহলে এর ভর হচ্ছে m1, এর ভর হচ্ছে কি m2। প্রমাণ করার আগে ব্যাপারটা কনসেপ্ট, এখানে আমরা এখানটা কী করব, এইটা অনেকজনে ক্লিয়ার থাকে না, শুধু বই প্রমাণ আছে প্রমাণ করে দিল, মুখস্থ করলে বা বুঝে নিল, যে আমার উদ্দেশ্যটা কি সেইটা যতক্ষণ না বুঝতে পারছে ততক্ষণ ইন্টারেস্ট আসবে না। তাহলে আমি এটাতে কী করতে চাইছি, এখান থেকে কী করতে চাইছি, সেই জন্য আমি ভিডিও করার আগে প্রথমেই বলে দিই যে আজকে তোমাদের কী করাবো, কী বোঝাবো, সেটা তোমার সেই জন্য বলে যাতে তোমরা বুঝতে পারো যে আজকে এই টপিকটা পড়ানো হবে, এইটা এইভাবে বুঝবো। সেই জন্য প্রত্যেকটা জিনিস বোঝার আগে জিনিসটা আমরা কী করতে চাই সেটা তোমাকে জানতে হবে।
তাহলে আমি যে এখানে লিখলাম দুটি বস্তু কণার একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি করতে কি চাই, এখানে আমরা করতে চাই যে দুটো বস্তু যখন গতিশীল থাকবে সংঘর্ষ করার পর তাদের বেগের যে পরিবর্তন হবে সেই বেগগুলো কত হবে। দুটো বস্তুর নাম এ বস্তু একটা আছে, তাহলে এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। তাহলে এই যে দুটো বস্তু গতিশীল আছে এবং গতিশীল করার পর এদের যে সংঘর্ষ হবে এই সংঘর্ষ ধরলাম কি স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে বস্তু দুটোর মধ্যে যে সংঘর্ষ হবে সেটা দু রকম হতে পারে, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে আমি হেডিং দিচ্ছি কি স্থিতিস্থাপক সংঘর্ষ, মানে এখানে যে সংঘর্ষটা হবে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার পর বস্তুর যে বেগের পরিবর্তন হবে হয়ে বস্তুর বেগ কতটা, কার বেগ কতটা হবে সেই বেগটা আমরা ক্যালকুলেট করব। ওকে, তাহলে প্রথম আমরা ধরলাম যে এটার যে প্রথম যে বস্তু এই বেগটা আছে m1 বস্তু, তার বেগ ধরলাম হচ্ছে কি u1, আর এখানে যে m2 বস্তু তার বেগ ধরলাম কি u2। এরা পরস্পর একই সরলরেখায় গতিশীল আছে এবং এখানে ধরলাম কি u2 গ্রেটার দেন u1। তাহলে এই বেগটা যদি বেশি হয় তাহলে এই বস্তুটা গিয়ে এখানে ধরলাম u1 গ্রেটার দেন u2। তার মানে কি হচ্ছে যে এ বস্তুটা বেগ বি বস্তুটা বেশি, তার মানে এটা গিয়ে বিকে ধাক্কা মেরে দেবে যদি একই সরলরেখা থাকে। ধরুন একই জায়গায় দুজন মিলে দৌড়াচ্ছে একই রাস্তায়, তার যে পিছনে আছে তার বেগটা সামনে যায় তার থেকে বেশি, তাহলে কি তাকে অতিক্রম করে দেবে। তাহলে এরা যদি এ আর বি পরস্পর যদি একই সরলরেখায় থাকে, তাহলে আমি বলতে চাইছি কি এটা একই রেখার মধ্যে আছে, তাহলে একই সরলরেখার থেকে যদি এ বস্তুর u1 বেগে এবং বি বস্তুর u2 বেগে থাকে এবং এ বস্তুর বেগ বি বস্তুর বেগের থেকে বেশি হয়, তাহলে দ্রুত এ পৌঁছে যাবে গিয়ে বি বস্তুকে ধাক্কা মারবে। এই যে সংঘর্ষটা হবে, এই যে ধাক্কা মারবে, এই সংঘর্ষটা কী হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা ভরবেগ সংরক্ষণ সূত্র আর গতিশক্তি সংরক্ষণ সূত্রটা আমি আর লিখবো এখানে। তাহলে এখানে বলতে পারি ধরি এ এবং বি বস্তু দুটির ভর যথাক্রমে m1 এবং m2। ওকে, m1 এবং m2 সংঘর্ষ করার আগে বস্তু দুটির ভর, বস্তু দুটির বেগ u1 ও u2 এবং সংঘর্ষ করার পর বস্তু দুটির বেগ v1 ও v2। তার মানে কী করলাম দেখে নাও, আমি প্রথম বললাম কি এ আর বি বস্তুর আছে তাদের ভর হচ্ছে কি m1 m2, আর বস্তু যখন সংঘর্ষ করেনি তার আগে বেগ কত বললাম এখানে u1 u2। এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে u1 গ্রেটার দেন u2, যাতে ক্লিয়ার হয়ে যায় যে এ বস্তুর বেগটা বেশি আছে। এবং সংঘর্ষ করার পর বস্তুর বেগ v1 ও v2। তাহলে এরা যখন সংঘর্ষ করার পর বেগটা হয়ে গেছে ধরো v1 v2। তাহলে এটা হচ্ছে আমার এ বস্তু ছিল, এ বস্তু m1 এ বস্তু, তাহলে এর বেগ হয়ে গেছে কি v1 আর এর বেগ হচ্ছে কি v2, এটা হচ্ছে কি m2 বস্তু। তাহলে সংঘর্ষ করার পর বস্তু দুটির বেগ কত হয়েছে v1 v2। এবারে আমি এই দুটোর ক্ষেত্রে প্রথম ভরবেগ সংরক্ষণ সূত্রটা লাগাবো। তাহলে অতএব ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী কি বলতে পারি কি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। একটু আগে এগুলো আলোচনা করলাম যে ভরবেগ সংরক্ষণ সূত্রটা কি। তাহলে এখানে আমি যেহেতু বস্তুর সংঘর্ষ করার আগে মানে বেগ ছিল u1 আর ভর ছিল m1 এ বস্তু, আর বি বস্তু m2 আর u2, তার সংঘর্ষ করার পর বেগ কত হচ্ছে m1 v1 আর m2 v2। তার সংঘর্ষ আর এ বস্তুর ভরবেগ m1 u1, বি বস্তুর ভরবেগ m2 u2। তাহলে তাহলে সংঘর্ষ করার আগে মোট ভরবেগ কত হচ্ছে তাহলে m1 u1 প্লাস m2 u2। সংঘর্ষ করার পর মোট ভরবেগ কত হবে m1 v1 প্লাস m2 v2। তাহলে এটা হচ্ছে আমার সংরক্ষণ সূত্র অনুযায়ী। তাহলে বা আমি এইগুলোকে এক কাজে করছি যে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল টু m2 v2 মাইনাস m2 u2। ওকে, এটা তাহলে বা যদি m1 কমন নিই তাহলে m1 কমন নিলে কত হচ্ছে u1 মাইনাস v1 ইকুয়াল টু m2 কমন নিলে হচ্ছে v2 মাইনাস u2। তাহলে এটাকে আমি
1 নম্বর সমীকরণ বললাম। তাহলে এখান থেকে আমার ক্লিয়ার হয়ে গেল ভরবেগ সংরক্ষণ সূত্র যদি লাগাই এখানে, তাহলে সেটা পাচ্ছে কি, সেটা সমাধান করে m1 = u1 - v1 = m2 v2 - u2। ওকে, তো নেক্সট এবার আলোচনা করবো কি, এটা নেক্সট স্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ বলতে কি, স্থিতিস্থাপক। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে এখানে বলতে পারি যেহেতু সংঘর্ষটি স্থিতিস্থাপক অতএব এদের গতিশক্তি কি হয়, পরস্পর সমান থাকবে, মানে গতিশক্তি সংরক্ষিত থাকবে। তারপর সংঘর্ষ করার আগে মোট গতিশক্তি আমরা সেটা বলতে পারি কি, হাফ অফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কোয়ার ইকুয়াল টু, সমান হবে কাজে সংঘর্ষ করার পর যে মোট গতিশক্তি হবে, হাফ অফ m2 v2 স্কোয়ার প্লাস m1 v1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কোয়ার। এইটা তখনই হবে যখন সংঘর্ষটা আমার স্থিতিস্থাপক হবে। তাহলে বলতে পারি কি, যেহেতু সংঘর্ষটি স্থিতিস্থাপক অতএব মোট গতিশক্তি হবে সংরক্ষিত থাকবে বা সমান হবে সংঘর্ষ করার আগে মোট গতিশক্তি এবং সংঘর্ষ করার পর মোট গতিশক্তি পরস্পর সমান হবে। তাহলে হাফ অফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কোয়ার। এবার একটা কাজ করি আমি, যেটা m1 v1 যে এ বস্তু যে বেগগুলো আছে সেটা একদিকে করি আর বি বস্তুর বেগগুলো একদিকে করি। তাহলে বা বলতে পারি হাফ অফ m1 u1 স্কোয়ার মাইনাস হাফ অফ m1 v1 স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ m2 v2 স্কোয়ার মাইনাস হাফ অফ m2 u2 স্কোয়ার। এবার একটা কাজ করো, হাফ m1 কমন নিলাম, নিলে কী হবে দেখো না, u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইকুয়াল টু, এখানে হাফ কমন, হাফ m2 কমন নিলে কত হচ্ছে দেখো না, v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। ওকে, এটা হচ্ছে ওকে u2 স্কোয়ার। তাহলে হাফ দুদিক থেকে কেটে যাবে। তাহলে এটাকে যদি আমি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলা ফেলি তাহলে কী হবে দেখলাম, তাহলে বলতে পারি কি, বা m1 বলতে পারি কি u1 মাইনাস v1 u1 প্লাস v1 ইকুয়াল টু m2, এখানে বলতে পারি কি v2 প্লাস v2 মাইনাস u2 v2 প্লাস u2। এটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমার 1 নম্বর সমীকরণ আছে, এটা আবার 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটোকে ভাগ করব। তাহলে এখানে করছে দেখে নাও, তাহলে এখানে বলতে পারি আমরা, এখানে একটু মুছে দিচ্ছি আমি, এখানে লিখে দিচ্ছি আমরা যে 2 ডিভাইডেড বাই 1। তোমরা কথা লিখে দেবে কি, 2 নম্বর সমীকরণের সঙ্গে 1 নম্বর সমীকরণ ভাগ করিয়া পাই, যে ভাগ করে কি পাবো দেখে নাও। তাহলে এখানে 2 নম্বর সমীকরণ এটা আছে m1 u1 মাইনাস v1 u1 প্লাস v1 ডিভাইডেড বাই, এখানে নিচে কি আছে দেখে নাও, m1 u1 মাইনাস v1 ইকুয়াল টু, এখানে কি আছে দেখে নাও, m2 v2 মাইনাস u2 ইন্টু v2 প্লাস u2 ডিভাইডেড বাই, নিচে কি আছে দেখে নাও, এখানে m2 v2 মাইনাস u2। এবার কেটে দাও, u2 মাইনাস v2 এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, m2 m1 m1 কাটবে। তাহলে বা আমরা পাচ্ছি কি দেখে নাও এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি u1 প্লাস v1 ইকুয়াল টু v2 প্লাস u2। তাহলে এখানে আমি প্রথম বের করবো কি, প্রথমে একটা কাজ করি, v2টা বের করব। তাহলে v2টা বের করতে হলে আমি কি মান বসেও দেখে নাও। তাহলে এখান থেকে আমি একটা কাজ করছি, তাহলে বা বলতে পারি যে v2 ইকুয়াল টু, এখানে যদি v2 বের করি বা আমি একটা কাজে v1ই বের করি, যে v1 ইকুয়াল টু v2 প্লাস u2 মাইনাস u1। এই v1টাকে এখানে রাখলাম, v1 ইকুয়াল টু v2 প্লাস u2 যেমন এখানে আছে, u1টাকে ওইদিকে সরালাম, এইটাকে আমি 3 নম্বর সমীকরণ বসালাম। এবারে এই 3 নম্বর সমীকরণ যে v1 পেলাম, সেই v1-এর মানটা আমি এখানে বসাবো, বসিয়ে v2টা বের করবো। তাহলে দেখে না কীভাবে বের করছি। তাহলে এখানে বলতে পারি কি, যে 1 নম্বর সমীকরণে v1-এর মান বসিয়া পাই, 1 নম্বর সমীকরণে v1-এর মান বসিয়া পাই, 1 নম্বর সমীকরণে v1-এর মান বসিয়া পাই।
তাহলে কি পাওয়া যাবে দেখে নাও। তাহলে আমার এখানে আছে কি m1 u1 মাইনাস v1, আমি লিখে ফেলি একবার, v1 ইকুয়াল টু m2 v2 মাইনাস u2 এটা। তাহলে এখান থেকে দেখে নাও, এটা মুছে দিচ্ছি আমি এবারে। এই v1 এর মানটা আমি বসাবো, তাহলে বা m1 ইন্টু u1 মাইনাস v1 এর মান কত আছে দেখে নাও, এখানে বসাচ্ছি আমি v2 প্লাস u2 মাইনাস u1, ওকে, এটা ব্র্যাকেটের মধ্যে রইল, ইকুয়াল টু m2 v2 মাইনাস u2। এবারে একটা কাজ করবো, আমি m1 m2 গুণ করে দেবো এখানে, কারণ যেহেতু আমি এটা চাইছি সেই জন্য আমি এখানে গুণ করে দেবো। তাহলে এখান থেকে কেন মুছে দিচ্ছি আমি এটা। এই সমীকরণটা ভালো করে মনে রাখবো, ওকে। আমি পরবর্তীকালে এখানে পাবো, বা এখানে যে সমীকরণটা পেলাম আমরা, এখানে এই সমীকরণটা এখানে পাশে আমি লিখে রাখছি এখানটায়। সেই সমীকরণটা কি, যে v1 ইকুয়াল টু v2 প্লাস u2 মাইনাস u1, আর এখানে যে সমীকরণটা পেলাম সেটা কি m1 যে m1 u1 মাইনাস v1 ইকুয়াল টু m2 v2 মাইনাস u2। এই দুটো সমীকরণ লিখে রাখলাম, কারণ এটা পরবর্তীতে ব্যবহার হতে পারে। তাহলে এখানে আমি m গুণ করে দেবো, তাহলে দেখে নাও। তাহলে বা বলতে পারি কি m1 রাখলাম এটাকে ব্র্যাকেটে u1 মাইনাস v2 প্লাস মাইনাস মাইনাস u2 প্লাস মাইনাস মাঝে প্লাস u1, ওকে, ইকুয়াল টু এখানে গুণ করে দিচ্ছি m2 v2 মাইনাস m2 u2। তাহলে বা যদি এখানে গুণ করে দেয় u1 তাহলে 2u1 হচ্ছে, তাহলে এখানে বলতে 2m1 u1 হচ্ছে মাইনাস m1 v2 মাইনাস m1 u2 ইকুয়াল টু এখানে পাচ্ছি কি m2 v2 মাইনাস m2 u2। এবার আমি চাইবো কি v2 বের করতে, আমি v2 বের করতে চাই। তাহলে কী করবো দেখে নাও, তাহলে এখানে কী করে v2কে একদিকে সাইডে করবো আর বাদ বাকি এদিকে নিয়ে আসবো। তাহলে আমি প্রথমে এখান থেকে কী করছি, তাহলে বা বলতে হয় 2m1 u1 এটাকে ওদিকে সরাবো, তাহলে এটা লিখছি এখানে মাইনাস m1 u2, এই m2কে এদিকে নিয়ে আসছি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে এদিকে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে m2 u2 ইকুয়াল টু m2 v2, এখানে মাইনাস m1 v1 আছে, এদিকে নিয়ে আসো প্লাস হয়ে যাবে, প্লাস m1 v2, ওকে। তাহলে এখান থেকে দেয় u1 আর u2কে আলাদা করবো, তাহলে বা বলতে পারি যে 2m1 u1, তাহলে এই দূরতে যদি আমি u2 কমন নিই তাহলে কী হয়, প্লাস u2 কমন নিলে থাকছে কি m2 মাইনাস m1, ওকে, m2 মাইনাস m1 থাকছে, ইকুয়াল টু এখান থেকে v2 কমন নিচ্ছে, v2 কমন নিলে থাকে কত m1 প্লাস m2। তাহলে এখান থেকে v2 ইকুয়াল টু আমরা বলতে পারি কি দেখানো, তাহলে বা v2 ইকুয়াল টু আমরা v2 ইকুয়াল টু বলবো কি 2m1 ডিভাইডেড বাই এটা নিচে বসবে m1 প্লাস m2, ওকে, m1 প্লাস m2 প্লাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে u2। দেখে নাও, দেখ খুব সুন্দর একটা মান চলে আসলো আমার v2 মানটা। তাহলে v2 ইকুয়াল টু কী আসলো দেখে না, কীভাবে করলাম, প্রথমে যে v1 ইকুয়াল টু যে মানটা পেয়েছি সেই মানটা এখানে বসালাম, এই সমীকরণে বসিয়েছি, সমীকরণে বসিয়ে v2 শুধু v2কে আলাদা করলাম এক সাইডে, বাদ দিয়ে সব একদিকে করলাম। তাহলে u1 আর এখান থেকে u1 আর u2কে আলাদা করলাম, u1 এর সঙ্গে কী আছে দেখেন 2m1, তাহলে 2m1 u1 রইল, প্লাস করলাম কি u2 কমন নিলে m2 মাইনাস m1, এখানে মাইনাস m1 ছিল, u2 মাইনাস m1, এখানে v2 যদি কমন নিই m1 প্লাস m2, তাহলে এইটা প্রত্যেকটা ভাগ হয়ে যাবে। তাহলে v2 ইকুয়াল টু আমরা বলতে পারি 2m1 বাই m1 প্লাস m2, এটা নিচে নেমেছে, প্লাস m2 মাইনাস m1 ডিভাইড বাই এই m1 প্লাস m2 নিচে নামবে u2। তাহলে এইটা পেলাম v2। তা সংঘর্ষ করার পর বি বস্তুটা বেগ পেয়ে গেলাম। এবারে v1টা কত হবে সেটা এই সমীকরণে বসাও, 3 নম্বর যে সমীকরণ ছিল তার 3 নম্বর সমীকরণে v2-র মান বসিয়ে পাই, তাহলে এটা লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 3 নম্বর সমীকরণ এখানে এটা মান বের করে যেটা বের করলাম, তাহলে v2 ইকুয়াল টু আমরা পেলাম কি 2m1 প্লাস m2 u1 প্লাস m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 u2। তাহলে এইটা আমরা পেলাম কি v2। তাহলে এখানে লিখব কি আবার যে 3 নম্বর সমীকরণে v2-র মান বসিয়ে পাই, v2 এর মান বসিয়ে পাই। তাহলে কি পাবো দেখে না এখানে, তাহলে যদি এর মানটা বসিয়ে দিই আমরা কি পাবো, তাহলে v1
ইকুয়াল টু V2 কত পেয়েছি, V2 পেয়েছি 2m1/m1 প্লাস m2 u1 ওকে প্লাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 V2 মান বসে দাও প্লাস u2 মাইনাস u1 দেখে নাও এখানে যে V2 ছিল সেই V2 জায়গায় শুধু এই মানটা বসিয়ে দিয়েছি V2 মানটা, তারপরে u2 প্লাস ছিল u1 মাইনাস ছিল সেটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে সমাধান করবো আলাদা করে, u1 এর সঙ্গে u1 করবো আর u2 সঙ্গে u2 করবো, তাহলে কত আছে দেখে নাও। তাহলে এটাকে সাজিয়ে লিখলে কি হবে, বা v1 ইকুয়াল টু 2m1 প্লাস m1 প্লাস m2 u2 মাইনাস u1 ওকে, এখানে u1 ছিল u1 এটাকে আলাদা করলাম, প্লাস এটা এক্স করবো m1 এখানে হচ্ছে কি u2 হবে ওকে, এখানে u2 হবে m1 m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2 প্লাস u2। তাহলে এটাকেও আলাদা করে আমরা লসাগু করবো। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, তাহলে এখানে লসাগু m1 প্লাস m2 হবে, তাহলে m1 প্লাস m2, তাহলে এখানে 2m1 ওকে 2m1 এখান থেকে দুটো থেকে আমি u কমন নিচ্ছি, তাহলে যদি u কমন বা 2m1 u রাখলাম u1 2m1 u1 রাখলাম, এখানে কত হবে তাহলে মাইনাস u1 m1 মাইনাস u1 m2 এটা হয়ে গেল, প্লাস দুটো থেকে u2 কমন নিলাম, এখানে u2 কমন নিলে কত হচ্ছে দেখো না, তাহলে m1 প্লাস m2 কমন যাবে নিচে লসাগু হবে, তাহলে m2 মাইনাস m1 প্লাস m1 প্লাস m2। যেহেতু এখানে u2 কমন নিই তাহলে এটা 1 থাকবে, 1 থাকলে কী হবে এর সঙ্গে কোনাকুনি গুণ করলে একের সঙ্গে m1 প্লাস m2 হয়ে যাবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে দেখো না, তাহলে ইকুয়াল টু 2m1 u1, তাহলে u1 m1 তাহলে একটা কাটা যাবে, তাহলে এখানে বলতে কি m1 u1 থাকবে এখানে, আর এখানটা কী থাকবে মাইনাস u1 m2 ডিভাইডেড বাই কী আছে m1 প্লাস m2 প্লাস u2 এখানে কত হচ্ছে দেখো না, তাহলে m1 প্লাস m2 থাকবে, এখানে কত দেখে m1 মাইনাস প্লাস কেটে যাবে, তাহলে এখানে 2m2 থাকবে। তাহলে এটাকে যদি উপরে দিকে লিখে কত হচ্ছে দেখো না, তাহলে এখানে লিখলে তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে এখানে যদি এটা লিখি তাহলে বা v1 ইকুয়াল টু তাহলে u1 কমন নিচ্ছি, তাহলে m1 মাইনাস m2 যদি u1 কমন নিই ডিভাইডেড বাই m1 প্লাস m2 u1 ওকে, প্লাস নেক্সট কত হচ্ছে দেখে নাও 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2, তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে u2 হবে, তাহলে এটা আমরা পেলাম v1। তাহলে দেখুন আমরা দুটো বেগ পেয়ে গেলাম, সংঘর্ষ করার পর যে বস্তুর যে বেগ হবে সেটা পেয়ে গেলাম। তাহলে কী কী পেলাম, দুটো বেগটাকে আমি লিখে ফেলি, মেন কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, তারপরে ক্যালকুলেশন নিজের কাজে নিজে যত ভালোভাবে ক্যালকুলেশন করতে পারবে উত্তরটা তত ভালোভাবে বেরোবে। তাহলে v1টা এটা পেলাম, আর v2টা পেলাম কি v2 ইকুয়াল টু 2m1/m1 প্লাস m2 আর u1 প্লাস m2 মাইনাস m1/m1 প্লাস m2 ওকে। তাহলে দেখে না আমরা কীভাবে পেলাম, তাহলে প্রথমে এখানে দুটো কনসেপ্ট মেনে ইউজ করতে হবে, এখানে কি প্রথম কি ভরবেগ সংরক্ষণ সূত্রটা ইউজ করবে, এটা যদি প্রমাণ করতে হয় যে সংঘর্ষ যদি কোনো একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ করার পর বস্তুর বেগ কত হবে নির্ণয় করো, তাহলে এটা কীভাবে তখন করবে, প্রথম কনসেপ্ট কি এখানে ভরবেগ সংরক্ষণ সূত্র প্রয়োগ করে m1 এর সঙ্গে যা আছে সেটা লেফট হ্যান্ড সাইড করবে, আর m2 এর সঙ্গে যেটা আছে সেটা রাইট হ্যান্ড সাইড করবে, সেটাকে 1 নম্বর সমীকরণ দেবে। তারপর স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি গতিশক্তি সংরক্ষণ সূত্র, দুটো সূত্র শুধু ভরবেগ সংরক্ষণ সূত্র গতিশক্তি সংরক্ষণ সূত্র, এই দুটো কনসেপ্টটা মনে রাখবে, দুটো মনে করে দুটো সমীকরণ আলাদা বেরোবে, দুটোকে ভাগ করে একটা এখান থেকে যে সমীকরণ সেখান থেকে v1 ইকুয়াল টু বা v2 ইকুয়াল টু যা পাবে সেটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে v2 পেয়ে যাবে বা v1 পেয়ে যাবে, সেই মানটা আবার 3 নম্বর বা সমীকরণ যেটা হবে সেখানে বসিয়ে দিলে v2 পেয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা পেয়ে যাবে ওকে। আর বা আমি যেটা করলাম সেটা 2-3বার ভালো করে দেখে নাও, খুব সহজেই তোমরা এটা প্রমাণ করতে পারবে। তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও এর স্পেশাল যে কিছু কেস আছে, কেসগুলো খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কেতে বিশাল আসে বা যে কোশ্চেন দেয় ঘুরিয়ে, যদি টাফ কোশ্চেন সে ঘুরিয়ে এই কেসগুলো দিয়ে দেয়, সেই কেসগুলো আমি নেক্সট ভিডিও তোমার সঙ্গে আলোচনা করব। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়, এটা স্থিতিস্থাপক সংঘর্ষের কথা বের করলাম, বেশ যে সংঘর্ষটা অস্থিতিস্থাপক হয় সেক্ষেত্রে তার বেগের রাশিমালাটা কেমন হবে সেই রাশিমালা নেক্সট ভিডিও প্রমাণ করবো ওকে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো
তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।